আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা, দাঁড়াও। ওকে, তো এখন এখানে আমাদের বলছে যে পি কিউ আর বল তিনটি কোনো ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু থেকে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্বা ভিমুখী দিকে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করেছে, দেখাও যে এত। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা আগে একবার পড়ে দেখো, এখানে কি বলছে। এখানে প্রশ্নে বলছে যে, আচ্ছা দাঁড়াও একটা আমরা আগে ত্রিভুজ আনি। না, এই ক্ষেত্রে হাত দিয়ে আগামী বেটার। ওকে, এখন বলছে যে তিনটা বল তিনটা শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্বা ভিমুখী, মানে তিনটা বল হবে তিনটা শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুর উপর লম্ব বরাবর। এইটা আমাদের প্রশ্নে বলছে। তাহলে আমরা যদি এটা আঁকি, আচ্ছা, তো এই জিনিসটা আমরা যদি এটা আঁকি, তাহলে এখানে আহ, এটা ঠিক কি হবে বলো তো। এক তিনটা শীর্ষবিন্দু থেকে আহ, তিনটা বাহুর উপর লম্ব আঁকলে সেটা কি হয়? হুম, এইগুলো না কালকে লিখে দিলাম। লম্বক লম্বক কেন্দ্র। হ্যাঁ, এটা হবে লম্ব কেন্দ্র। তাহলে এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এবং এইটা একটা লম্ব। আচ্ছা, তো এখন এখানে তিনটা শীর্ষবিন্দু এ, বি এবং সি। তাহলে এ থেকে তার বিপরীত শীর্ষ বরাবর এখানে ক্রিয়াশীল থাকবে পি বল। আচ্ছা, আমরা এইসব বিন্দুরও ডিই এফ। ওকে, তাহলে এ থেকে তার তার বিপরীত বাহু বরাবর যে এখানে বর্ডার ক্রিয়াশীল থাকবে পি, তারপর বি থেকে থাকবে কিউ, এবং সি থেকে থাকবে আর। আচ্ছা, এখন দেখো এখানে বলছে কিন্তু এই তিনটা বল একটা এখানে ভারসাম্য সৃষ্টি করছে। এটা এটা কিভাবে? আমরা যদি এই পয়েন্টটা তো আমাদের লম্ব বিন্দু, এই যে তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করছে, আমরা যদি এটাকে ও পয়েন্ট এখানে ধরে নেই, তো ও পয়েন্টে এই তিনটা বল কিভাবে ভারসাম্য সৃষ্টি করছে এটা যদি একটু বাইরে এঁকে বোঝাই। এইখানে ধরো ও পয়েন্ট, এইখান থেকে একটা বল এখানে নিচ বরাবর ক্রিয়াশীল, এটা হচ্ছে পি। আর একটা বল এই দিকে ক্রিয়াশীল, এটা হচ্ছে কিউ। আর একটা বল এইদিকে ক্রিয়াশীল, এইটা হচ্ছে আর। তো এখানে ও পয়েন্টে তিনটা বল এইভাবে ক্রিয়াশীল, তাহলে এই তিনটা বল কখন সাম্যাবস্থা সৃষ্টি করবে? এই তিনটা বল তখনই সাম্যাবস্থা সৃষ্টি করবে, আমরা জানি পি এবং সরি। এখন তুমি যে কোনো একভাবেই এটা বিবেচনা করতে পারো, আমি আগে একটা বুঝাই তারপর বাকি দুইটা নিজে বুঝবে। এখন দেখো, কিউ এবং আর এর লব্ধি, আমরা লব্ধি নিয়ম অনুযায়ী জানি যে এদের ক্রিয়ারেখার মাঝখানের যে কোনো একটা জায়গা দিয়ে কাজ করবে। আচ্ছা, কিন্তু এই তিনটা বল মিলে যদি সাম্যাবস্থা সৃষ্টি করতে চায়, তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে কিউ এবং আর এর লব্ধি অবশ্যই পি এর উল্টো দিকে কাজ করতে হবে, এবং কিউ এবং আর এর লব্ধি পি এর সমান হইতে হবে। তাহলে এই সিস্টেমটাতে একটা সাম্যাবস্থা আসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। অথবা তুমি এইখানে কিউ এবং আর এর যদি লব্ধি না নাও, পি এবং আর এর তুমি যদি লব্ধি নাও, সেম ভাবে পি এবং আর এর লব্ধি এটা কিউ এর এটা বিপরীত দিকে এখানে কাজ করতে হবে, এবং এটা লব্ধি কিউ এর সমান হইতে হবে। তাহলে এই যে পি এবং আর এর লব্ধি মিলে কিউ, এবং আরেকটা কিউ, এই দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করে এখানে টোটাল লব্ধি জিরো করবে, অর্থাৎ এই সিস্টেমটা একটা সাম্যাবস্থায় থাকবে। তো এটা হচ্ছে আমাদের এইভাবে এইখানে সাম্যাবস্থাটা সৃষ্টি হয়। এবং কালকে আমরা পড়ছিলাম যদি একাধিক বল ক্রিয়াশীল করে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে সেইখানে লামির উপপাদ্য ব্যবহার করা যায়। আচ্ছা,
তাহলে আমরা যদি এখানে লামের উপপাদ্য নিয়ে পাই অথবা লামের উপপাদ্য ব্যবহার করে পাই, যা ইচ্ছা লিখতে পারো বাংলা। তাহলে এখন এখানে লামি নিলে এখানে কি হবে? এখানে বল হচ্ছে তিনটা, আমরা যখন পি বল নিব তাহলে সাইন অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে ই ও এফ। আচ্ছা, তারপরে যখন কিউ নিব তখন হচ্ছে সাইন, কিউ নিলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে ই ও ডি, না সরি, এফ ও ডি। আর যখন আমরা নিব আর, তখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে ই ও ডি। এটা বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, তো এখন আমাদের নর্মালি স্মল এ, স্মল বি অথবা স্মল সি, এগুলো দ্বারা কি বোঝায়? যে এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ত্রিকোণমিতি আসবে এই চ্যাপ্টারে। তো তো ত্রিকোণমিতিতে স্মল এ, স্মল বি, স্মল সি দ্বারা কি বোঝাইতো বলো? এখানে প্রশ্নে কিন্তু আমাদের স্মল এবিসি নিয়ে কিন্তু কিছু বলা নাই, কিন্তু তারপরও এইটা আমাদের ধরে নিতে হবে, এটা ত্রিকোণমিতি থেকে আসে। তো এখানে ত্রিকোণমিতিতে স্মল এ, বি, সি ছিল, এটা যদি এ বাহু, এটা যদি এ বি সি হয়, এ কোণের এখানে বিপরীত বাহুকে বলা হয় স্মল এ, এটা হচ্ছে স্মল বি, আর এটা হচ্ছে স্মল সি। এইগুলো আমাদের ত্রিকোণমিতিতে আমরা এগুলো অনেক ম্যাথ করছিলাম, এখন এই প্রশ্নে কিছু না বললেও ওইটা আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, তো এখন এটা তুমি লিখে দিবা যে এ, বি এবং সি কোণের বিপরীত বাহু যথাক্রমে স্মল এ, বি এবং সি। ওকে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখন আমাদের প্রমাণ নিয়ে আসার জন্য এটা আমরা আপাতত 1 নম্বর সমীকরণ দিই। এগুলো কিন্তু বোর্ডে আসছে, এটা এটা আছে আমাদের সময়, এটা ঢাকা বোর্ডে আসছিল 2022 সালে, তারপর কুমিল্লা বোর্ড 17-তে আসছে, ঢাকা বোর্ডে 11, আরো অনেক বোর্ডে আসছে। তো এইসব ম্যাথ হুবহু মনে রাখতে হবে, কারণ এগুলা বোর্ডের প্রশ্ন, এগুলো এইভাবেই আসবে বোর্ডে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এ, ই, ও, এফ, এই চতুর্ভুজে এখানে খেয়াল করো, এ, ই, ও এবং এফ, মানে আমাদের এই ত্রিভুজের শীর্ষে যেটা এই চতুর্ভুজ আছে এইটা। আমরা যদি এইটা দেখি, এইখানে এই চতুর্ভুজে আমাদের দুইটা সমকোণ আছে না? একটা হচ্ছে এ, ই, ও কোণ, এটা তো এক সমকোণ, কারণ বিই হচ্ছে তার উপর লম্ব। আবার এ, এফ, ও কিন্তু এক সমকোণ। তাহলে এই দুইটা হচ্ছে π/2। আচ্ছা, এই দুইটা যদি π/2 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে ই এবং এফ, মানে এই চতুর্ভুজের ক্ষেত্রে ই কোণ এবং এফ কোণের সমষ্টি কত? 90-90, 180। তাহলে এই চতুর্ভুজের আর কোন দুইটা কোণ এখানে বাকি আছে? একটা হচ্ছে এই যে এ কোণ এবং আর একটা ও কোণ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
এগুলো যখন নিজে করবা তখন চিত্রটা একবার খাতায় আঁকবা, তারপরে স্লাইড দেখবা, তখন তখন বুঝবা আর কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, যদি এই যে ই এবং এফ কোণের এখানে সমষ্টি যদি 90 90 180 হয়, তাহলে এই চতুর্ভুজের অন্য দুইটা কোণ মিলে আর কি কত ডিগ্রি হবে? হুম। 180। হ্যাঁ, 180। তাহলে এই চতুর্ভুজের আর যে দুইটা আমাদের অবশিষ্ট কোণ আছে, একটা হচ্ছে ই এ এফ এবং আরেকটা হচ্ছে ই ও এফ। তাহলে এটা হবে 180। এটা আশা করি বুঝছো। আচ্ছা দেখো, এইখানে এই যে আমাদের যেটা টোটাল যে আমাদের এখানে ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ কোণ বলতে এইখানে পুরো কোণটাকেই বোঝায়, এবং এই আমরা যে এখানে চতুর্ভুজটা নিছি, এই চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু এ কোণ বলতে পুরো কোণটাকেই বোঝায়। তাহলে আমরা ই এ এফ বলতে শুধুমাত্র এ কোণ এখানে লিখতে পারি। এটা হচ্ছে ই ও এফ। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ই ও এফ, এটা সমান হচ্ছে 180 - এফ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, সেম ভাবে এই চতুর্ভুজে, না সরি, এই ত্রিভুজে আর কয়টা চতুর্ভুজ এখানে বিবেচনা করা যাবে বলে তো? এখানে খেয়াল করো, একটা, এখানে আরেকটা চতুর্ভুজ হবে এফ ও ডি বি। এটা বুঝছো? এফ হ্যাঁ। ও ডি বি কিন্তু একটা চতুর্ভুজ, আরো একটা চতুর্ভুজ আছে ডি ও ই সি। এটা বুঝছো? হুম। ওকে, এখন এখানে খেয়াল করো, আমরা একটা চতুর্ভুজ নিয়ে ই ও এফ এর মান এখানে বের করলাম। এখন এটা আমাদের কেন দরকার? আমরা এই যে প্রথম সমীকরণে ই ও এফ এর জায়গায় এটা বসাবো। আচ্ছা, তাহলে এখানে সিমিলারলি চতুর্ভুজ ডি ও এফ বি তে, তো দেখো, ডি ও এফ বি তে ই ও এফ এর মতো সিমিলার একটা কোণ আমরা এখানে পাবো, এফ ও ডি, যেটা আমাদের প্রথম সমীকরণে আছে। আচ্ছা, তাহলে এখানে সিমিলারলি এফ ও ডি সমান কি হওয়া উচিত বলো তো দেখি। বলো। আগেরটার সাথে এটা মিলাও, যে এখানে সিমিলারলি নিলে এখানে কি আসবে। তো এখানে সিমিলারলি নিলে এরা কিছু নিয়ম আর কি, এখানে নিয়ম বা সিকোয়েন্স ফলো করে আর কি। এখানে খেয়াল করো, আমরা যখন ই ও এফ নিছি প্রথম এখানে চতুর্ভুজটাতে, এই যে ই ও এফ, এই কোণটা হইছে এ কোণের 180 - এ। তাহলে আমরা যখন এফ ও ডি নিব, অর্থাৎ এই কোণটা নিব, তখন এইটা কি হবে? 180 - বি হওয়া এটা উচিত না? হুম, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এবং এইখানে চতুর্ভুজ, আমাদের যে আরেকটা এখানে চতুর্ভুজ আছে ই ও ডি সি,
যে এইখানে আহ আমাদের তাহলে আর একটা কোণ এইখানে আছে, এখানে খেয়াল করো, ই ও ডি কোণ। এখন এটা কি হবে? 180 - C। হ্যাঁ, এটা হবে 180 - C, এই যেটা বুঝছি। ওকে, তাহলে এটা আশা করি ক্লিয়ার। তাহলে এখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা এখানে কি লিখতে পারবো? পি ডিভাইড বাই সাইন, এটার জায়গায় 180 - A, এটা এটা হচ্ছে আর ডিভাইড বাই সাইন 180 - C। ওকে, তো আমরা তো এটা জানি, সাইন 180 - A সাইন এই হবে। এটা সাইন বি হবে, আর এটা হচ্ছে সাইন সি হবে। ওকে, এখন এই যে আমরা কিন্তু এটা এটা ত্রিকোণমিতিতে আমরা এটা শিখছিলাম। এই যে এখানে খেয়াল করো, এরকম একটা ত্রিভুজের জন্য আমরা ত্রিকোণমিতিতে শিখছিলাম এ ডিভাইড বাই সাইন এ, বি ডিভাইড বাই সাইন বি, সি ডিভাইড বাই সাইন সি। এই তিনটা হচ্ছে সমান, এগুলো মনে আছে? হুম, আছে। আচ্ছা, তাহলে আমরা যদি আহ আচ্ছা, এই এই তিনটা আমরা একটা এখানে ধ্রুবক এখানে আমরা ধরে নিই। হ্যাঁ, কি? আচ্ছা, এটা পুরোটাই সমান কি 2 আর এখানে ছিল নাকি আমাদের ত্রিকোণমিতিতে? এই ছিল পুরোটা টু সমান আর 2 আর ছিল। আচ্ছা, 2 আর হচ্ছে যে আমাদের পরিবৃত্তের জানি কিছু একটা ব্যাসার্ধ ছিল, আমার ঠিক মনে নেই এখন। আচ্ছা, তো এখন এখানে আমরা একটা ধ্রুবক এখানে ধরে নিলাম কে। তাহলে এই সমীকরণ থেকে আমরা যখন এ সাইন এ ইজ ইকুয়াল টু কে এখানে ধরে নিব, তাহলে সাইন এর জায়গায় আমরা কি লিখতে পারবো? এ ডিভাইড বাই কে লিখতে পারবো না এটা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সাইন এর জায়গায় এ ডিভাইড বাই, এবং সিমিলারলি সাইন বি এর জায়গায় বি ডিভাইড বাই কে, আবার সাইন সি এর জায়গায় সি ডিভাইড বাই কে, তারপর কে তিন। এইখানে আমাদের যেহেতু আমরা যদি দুইটা দুইটা করে সমান নেই, তাহলেই তো কে গুলা চলে যাবে না। তাহলে তো এখন এইখানে এখানে আমরা যদি কে গুলোকে বাদ দিয়ে লিখি, পি ডিভাইড বাই এ, ইউ ডিভাইড বাই বি, এবং আর ডিভাইড বাই সি, এইভাবে লেখা যায়, এটা বুঝছো? হুম, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? পি অনুপাত কিউ অনুপাত আর, এ অনুপাত বি অনুপাত সি। এই ম্যাথটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, তো এটা আবারও বোর্ডে আসার চান্স আছে। আচ্ছা। আচ্ছা, একটু দাঁড়াও 1 মিনিট।
আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে বলছে যে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আচ্ছা, এইখানে অন্তঃকেন্দ্রের যেটা পিডিএফ, আচ্ছা এটা কালকে কালকে পিডিএফটা চেক করার সময় এখানে দেখি যে বৃত্তটা নাই। এই জায়গাতে একটা বৃত্ত হবে। নাম কি আছে? আচ্ছা, এই বেটা তাও তো আছে, খবর নিয়ে আসলো। পাঁচজনের দেন। আচ্ছা, তো এখন এখানে এখানে খেয়াল করো। তো অন্তঃকেন্দ্র কি আমরা তো জানি যে আচ্ছা, আচ্ছা এটা আমাদের একটা বৃত্ত, একটা আমাদের ত্রিভুজ। তো এখন আমরা যদি একটা এখানে বৃত্ত নিয়ে আসি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অন্তর্বৃত্ত, এবং আমরা জানি যে অন্তর্বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। ওকে, তাহলে এটা এটা এবং হচ্ছে যে এরকম। ওকে, তো এখন এখানে এ বি সি ত্রিভুজ, এ বি সি, এবং এটার অন্তঃকেন্দ্র এখানে বলে দিচ্ছে যে আই। আই এ, আই বি এবং আই সি বরাবর পি কিউ আর, এই তিনটা বল এখানে ক্রিয়াশীল। তাহলে আই এ বরাবর হচ্ছে পি, আই বি বরাবর হচ্ছে যে কিউ, এবং আই সি বরাবর হচ্ছে যে আর। এখন এখানে ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে এই যে একটু আগে যেটা বুঝাইলাম যে এই তিনটা বল এখানে কিভাবে ভারসাম্য ক্রিয়েট করবে। কিউ এবং আর এর লব্ধি আমরা যদি এখানে পি এইদিকে নেই, তাহলে এরা এখানে এইভাবে ভারসাম্য ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে প্রমাণ করতে বলতেছে পি কিউ আর কজ এত। আচ্ছা, সেম ভাবে আমরা যদি এখন এখানে, যেহেতু এখানে তিনটা বল ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে আমরা যদি লামির উপপাদ্য নিয়ে পাই, তাহলে আমরা যখন পি নিব, তখন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে বি আই সি, যখন কিউ নিব তখন হচ্ছে যে পি এবং আর এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে কোনটা, এ আই সি। আর যখন আর নিব তখন হচ্ছে যে এ আই বি। এটা তো সহজ, লামের উপপাদ্য। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এ বি আই দ্বারা, এটা আগে লিখি, এ বি আই অর্থাৎ এই কোণটা, এটা সমান হবে সি বি, এটা
তাহলে এটা সমান হচ্ছে b/2। আচ্ছা, এটা এটা কিভাবে হয়? এইখানে মেইনলি হচ্ছে যে এটা যেহেতু অন্তর কেন্দ্র, তাহলে এই এই ডিস্টেন্স গুলা কিন্তু অবশ্যই সমান হবে। অর্থাৎ আমি যেখানে লিখি যে ai bi ইজ ইকুয়াল টু cf, এই ডিস্টেন্স গুলা কিন্তু একটু সমান। তো এই ডিস্টেন্স গুলা যদি সমান হয়, তাহলে এখন এখানে খেয়াল করো, সবগুলা যদি এখানে সমান হয়, তাহলে এদের যে বিপরীত বাহুগুলো আছে সেইগুলো তো পরস্পর সমান হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা দেখো, এই যে এখানে বিআই এবং এআই সমান। তো এই দুইটা সমানের জন্য আমরা এখানে এখানে কি লিখতে এটি পারবো বলো তো? বিআই এর যে বিপরীত কোণ, অর্থাৎ আই এ বি, এই কোণটা, এবং আবার এআই এর যেটা বিপরীত কোণ এ বি আই, এইটা, এই দুইটা সমান। আবার বিআই সমান সিআই, এই দুইটার জন্য আমরা আবার এখানে কি লিখতে পারবো? আবার এদের এখানে সমান হবে বিআই এর এই বিপরীত কোণ আই সি বি বা বিসিআই, যেটাই লেখো। আবার সিআই এর এই বিপরীত কোণ হচ্ছে যে আই বি সি। এগুলা সবগুলো সমান। তাহলে আমরা এখানে যদি সবগুলোই লিখি, তাহলে আমরা বলতে পারবো যে এই কোণ, এই কোণ সমান, এই কোণ, এই কোণ সমান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন দেখো, তো এখানে বি, এখানে আমাদের পুরো কোণটাকে এখানে প্রকাশ করে, কিন্তু আইবি রেখা বি কোণকে তাহলে বলতে পারি সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই কোণ, এই কোণ পরস্পর সমান হবে, এবং যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এই দুইটাই বি এর হাফ করে হবে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন এটা এটা আসলে এখানে কেন হয়? এখানে আমাদের এই যে অন্তর্বৃত্ত আঁকতে গেলে এই এই ত্রিভুজটাকে মোটামুটি সমবাহু হইতে হবে আর কি হবে। এখন যদি ত্রিভুজ যদি এখানে উল্টা পাল্টা হয়, এখানে কি বৃত্ত আঁকা কি যাবে ঠিক মতো? এখানে কিন্তু বৃত্ত আঁকা যাবে না। তুমি এটা প্র্যাকটিক্যালি এটা দেখবা যে উল্টা পাল্টা ত্রিভুজ আঁকলে বা বিষমবাহু এই ত্রিভুজ আঁকলে এর এর ভিতরে অন্তর্বৃত্ত আঁকা কিন্তু যাবে না। আচ্ছা, তো এখন আমাদের এখানে সমবাহুর কোনো কনসেপ্ট এখানে আপাতত লাগতেছে না। এখানে আমাদের যেটা লাগতেছে যে এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে অন্তঃকেন্দ্রের যে সংযোজক সরলরেখাগুলা, মানে এ আই বি আই এবং সি আই, এই তিনটা পরস্পর সমান হবে। তাহলে এদের বিপরীত বাহুগুলা, সরি বিপরীত কোণগুলো পরস্পর সমান, জন্য আমরা এই লাইনটা লিখতে পারছি। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা যদি বুঝছি। এখানে ঠিকভাবে এখানে যদি বাকি দুইটাও লিখি, তাহলে দেখো এ কোণের ক্ষেত্রে এটা হবে সি এ আই, এইটা, এবং আরেকটা হচ্ছে বি এ আই, এইটা। এই দুইটা সমান হবে a/2। এবং সি এর ক্ষেত্রে আমাদের কোণ এখানে কোনটা কোনটা, একটা আছে এ সি আই, আর একটা হচ্ছে বি সি আই, এটা হচ্ছে c/4। এগুলো আশা করি বুঝছো। আচ্ছা, এখন এইখানে তো আমরা এই প্রমাণগুলোর ক্ষেত্রে লামির উপপাদ্য লেখার পরে এইখানে যে এখানে এই কোণগুলো আছে, এইগুলা নিয়ে আমরা মেইনলি কাজ করব। আচ্ছা দেখো, এখন আমাদের প্রমাণের মধ্যে পি কিউ আর কিন্তু অলরেডি আছে। এখন আমাদের নিচে দরকার কজ। তো এখানে আমাদের লামির উপপাদ্য আছে সাইন। তো এখন আমাদের নিচে দরকার কজ। তো সাইন থেকে আমরা কজে কিভাবে নিয়ে আসবো? পাই/2 এর সাপেক্ষে কম্পেয়ার করতে হবে এখানে। তাহলেই তো সাইন
কজে রূপান্তরিত হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের কি করা উচিত। তাহলে এখানে আমাদের এই কোণগুলোকে বিআইসি, এআইসি এবং এআইবি, এই কোণগুলোকে পাই/2 এর সাপেক্ষে আমরা মান নিয়ে এসে যদি এখানে এখানে বসাই, তাহলে সাইন থেকে এটা কজে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন দেখো আমরা আপাতত একটার মান এখানে বের করি, তাহলে বাকিগুলো পারবো। মানে এখানে বাকিগুলো সিমিলারলি লিখবো আর কি। তাহলে বিআইসি, এখন খেয়াল করো, বিআইসি এই কোণটা, এইখানে এখানে খেয়াল করো, আমরা যদি এই ত্রিভুজ বিআইসি যদি নেই, তাহলে বিআইসি কোণ, অর্থাৎ এখানে ত্রিভুজ বিআইসি তে বিআইসি কোণ আমরা এখানে কি লিখতে পারবো? টোটালটা হচ্ছে 180। 180 থেকে আমাদের এখানে বাদ যাবে এই কোণটা এবং এই কোণটা, এটা বুঝছো? মানে একটা হচ্ছে বি/2 আর একটা হুম। হচ্ছে সি/2। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো এখন এইটা যেহেতু একটা ত্রিভুজ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? a+b+c সমান 180 ডিগ্রি। এখন এই সবগুলোকেই আমরা যদি এই 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটাও 2 দ্বারা ভাগ হবে। তাহলে আমরা তাহলে এখানে কি লিখতে পারি? a/2, b/2, c/2 সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা অবশ্যই লেখা যায়। তাহলে যে এখানে b/2 প্লাস c/2, এটা কি হবে? পাই/2 মাইনাস a/2 হবে না? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে b/2 c/2 এর জায়গায় লেখা যাবে পাই/2 মাইনাস a/2। এখন এখানে খেয়াল করো, পাই মাইনাস পাই/2, এটা কি হবে? 180 মাইনাস 90 মিলে 90, অর্থাৎ পাই/2 এর মাইনাসে মাইনাসে প্লাস a/2। এটা ক্লিয়ার? হুম। তাহলে আমরা এখানে সিমিলারলি কি লিখতে পারি? এখানে সিমিলারলি আমরা যদি, আচ্ছা, তাহলে এআইসি সমান এখানে কি হবে বলো তো? এখানে এই সবাই কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, তো তুমি বিআইসি এর ক্ষেত্রে এখানে প্যাটার্নটা বোঝার এখানে ট্রাই করো, তাহলে এআইসি এরটাও বলতে পারবো। বলো। এটা হবে π/2 প্লাস বি। হ্যাঁ, এটা হবে পাই/2 প্লাস বি/2। আর একটা বাকি আছে এআইবি, তাহলে এটা হবে পাই/2 প্লাস সি/2। তাহলে আমরা যদি এখানে 1 নম্বর সমীকরণ থেকে লিখি, আচ্ছা, তাহলে এখানে সবগুলোই হয়ে যাবে কস। আচ্ছা, আর আমাদের যেটা ফাইনাল অ্যান্সার, জাস্ট এর পরের লাইনে পি অনুপাত কিউ অনুপাত আর লিখে কজ a/2 অনুপাত b/2 অনুপাত c/2 লিখলেই হয়ে যাবে। আচ্ছা, ওইটা জায়গা নাই, এই জন্য লিখলাম না। আর এখানে যেটা আমাদের অ্যান্সার, এটা অলরেডি চলে আসছে, এটা বুঝছো আশা করি।